আসসালামু আলাইকুম। যারা আমার ক্লাসে আজকে আসছো, এটা হচ্ছে আজকে ক্লাস হবে হচ্ছে তোমাদের জন্য রাসায়নিক পরিবর্তন নিয়ে। রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? তো চ্যাপ্টারটা মোটামুটি সুন্দর চ্যাপ্টার এবং আশা করি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পারবা। তো আসো আমরা কথা না বাড়ায় শুরু করে দিই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা। তো ক্লাসটা কাদের জন্য? ক্লাসটা হলো এসএসসি ফাঁকিবাজ পোলাপানের জন্য, যারা মনে করো যে এখনো পড়াশোনা সেইভাবে শুরু করো নাই, মানে ফাইনালের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা সামনে, বাট ফাইনালের এখনো সিলেবাস তোমাদের ধরার ছোঁয়ার বাইরে। তো এই ধরনের ফাঁকিবাজ পোলাপান যারা আছো, তো তারা কাহিনী বাদ দাও দিয়ে পড়াশোনা শুরু করতে হবে, ঠিক আছে? তো রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? পরিবর্তন, আচ্ছা। তো এখন আমাদের কথা হচ্ছে, আমাদের প্রথমে তোমাদের আমি একটু বলি, বৈরাঙ্গিকেই বলি, বৈরাঙ্গিকেই তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই যে আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো তোমাদেরকে আমি যদি একটু বলি যে পদার্থের পরিবর্তন কয় প্রকার, তোমাদেরকে আমি বলতে পারি না যে পদার্থের পরিবর্তন কয় প্রকার? আমি তোমাদেরকে তো বলতে পারি যে পদার্থের পরিবর্তন কয় প্রকার। দেখো, পদার্থের পরিবর্তন, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে পদার্থের পরিবর্তন বলতে আমি কি বুঝছি। মানে একটা পদার্থ পরিবর্তিত হচ্ছে, লাইক মনে করো যে এই যে আমাদের বরফ আছে, এই বরফটা আমাদের গলে যাচ্ছে, গলে কিসে পরিণত হচ্ছে বলো তো? এই বরফটা গলে পানিতে পরিণত হচ্ছে। আবার পানিরে তুমি একটু হিট দিচ্ছ, দিয়ে হিট যখন 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 100 ডিগ্রি সেলসিয়াসে যখন পৌঁছায় যাচ্ছে, তখন এই পানিটা কিসে পরিবর্তিত হচ্ছে বলতো? পানিটা ভ্যাপার বা বাষ্পে পরিণত হচ্ছে। তো আমার কথা বুঝতে পেরেছো? তো এইটা একটা পদার্থের পরিবর্তন। বুঝছো আমার পদার্থের পরিবর্তনটা তুমি লক্ষ্য করতে পারছো কিনা বলো তো? আমার পদার্থের পরিবর্তনটা তুমি আশা করি লক্ষ্য করতে পারছো, ঠিক আছে? তো এরপরে আসো, আমরা আরেক ধরনের পরিবর্তনের কথা আমি তোমাকে বলতে পারি। যেমন আমি যদি বলি মিথেন, তো এইটার নাম কেন মিথেন হলো বলো তো? এটার নাম কেন মিথেন হলো এটা জানতে গেলে তোমাদের চ্যাপ্টার 11 পড়তে হবে। সেটার নাম হচ্ছে ওই যে ওখানে জৈব যৌগ নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা আমি পড়াবো, খুব মজা করে পড়াবো ইনশাল্লাহ। তো আসো আমরা যা পড়ছি সেটা আগে দেখি। তো এই যে মিথেনের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া দিই, তাহলে এখানে কি তৈরি হয় বলতো? এখানে CO2 তৈরি হবে, প্লাস এর সাথে আরো একটা জিনিস তৈরি হবে, তার নাম কি কেউ কি বলতে পারবা? তার নাম হচ্ছে আমাদের পানি, H2। এখন এই বিক্রিয়াটা আমরা একটা খোলা পাত্রে যদি সংগঠিত করি, এই বিক্রিয়াটা আমরা কোন পাত্রে সংগঠিত করলাম বলতো? খোলা পাত্রে। কোথায় বলো? এই বিক্রিয়াটা আমরা করলাম হচ্ছে খোলা পাত্রে। কোন পাত্রে বলো? খোলা পাত্রে। যেহেতু আমি খোলা পাত্রে বিক্রিয়াটা সংঘটিত করছি, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই যে অক্সিজেন, এইটা হচ্ছে গ্যাস। এই গ্যাসটা উড়ে চলে যাবে, উড়ে উড়ে চলে যাবে। যেহেতু অক্সিজেন উড়ে ওই দুত্তরি কার্বন ডাই অক্সাইড, আমি এই যে CO2 কার্বন ডাই অক্সাইড, আমি মনে হয় একটু মিস্টেক করে ফেলছিলাম। তো যাই হোক, কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যাবে, আমরা পানি পাবো। তো এখন এই যে আমরা এই যে এই জিনিসটাই বিক্রিয়া করে এইটা পারলাম। তো এইটা থেকে আমরা কি আর কোনোভাবে এইটাতে ফিরাই নিয়ে আসতে পারবো বলো তো? পারবো না। যার কারণে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা রাসায়নিক পরিবর্তন। বুঝতে পেরেছো? এটা একটা রাসায়নিক পরিবর্তন। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? আমার কথা, আমার কথা কি বোঝা গেছে? তো দেখো, আমাদের ভৌত পরিবর্তনে যেটা ছিল, যে আমাদের এই যে আমাদের বরফ, পানি, বাষ্প, এই প্রত্যেকটার মূল উপাদান কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে H2O। এই যে সেটাকে তুমি বরফ বলো, সেটাকে তুমি পানি বলো, সেটাকে তুমি বাষ্প বলো, এর মূল উপাদান কি ছিল? H2O। বাট এই দেখো, এই যে বিক্রিয়াটা করলে, এর মূল উপাদান কি চেঞ্জ হয়ে গেছে না? দেখো তো, তুমি কি দিয়ে করছিলে আর এখানে শেষে এসে কি এসে দাঁড়াইছে? তো এই যে আমাদের মূল উপাদান যে চেঞ্জ হচ্ছে, এদের অরিজিন যে চেঞ্জ হচ্ছে, তো এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। আর এই যে যার অরিজিন চেঞ্জ হচ্ছে না, যেটা পানি থেকেই হচ্ছিল, প্রত্যেকটা জায়গায় H2O থাকছে, তো এই জন্য এটার নাম হচ্ছে ভৌত পরিবর্তন। আমার কথা আশা করি তোমরা একটু একটু বুঝতে পেরেছো যে ভৌত পরিবর্তন জিনিসটা কি এবং রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? বুঝতে তো পারার কথা। এখন তোমাদেরকে আমি আরো একটা বিক্রিয়া দেখাই, সেটা হচ্ছে
আমরা যদি বলি সিএ, আমি তোমাদেরকে বলি যে সিএ CO3, ঠিক আছে, CaCO3 এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে তুমি কিসের বিক্রিয়া দিবা, তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিবে। আচ্ছা আমি আগে দিয়ে দেখাই তোমার CaCO3 প্লাস HCl, এটা বিক্রিয়া দিলে এখানে কি উৎপাদ তৈরি হবে বলো তো, এখানে কি উৎপাদ তৈরি হবে তুমি কি বলতে পারবা? আমি তোমাকে বলছি। আচ্ছা Cl2 প্লাস এখানে আর কি তৈরি হবে বলো, তুমি কি বলতে পারো কিনা? আচ্ছা CO2 প্লাস H2, CO2 প্লাস H2, ও এইটা তৈরি হলো। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে বিক্রিয়া করে এইটার থেকে যে এইটা তৈরি হলো, এইটাও বা আমরা বুঝবো কিভাবে? তো এখন কথা হচ্ছে যেটা বুঝাচ্ছি সেটা আগে বোঝো, ঠিক আছে? কোনটা বুঝতে পারবা কখন বুঝবা সেইগুলো অবশ্যই তোমাকে আমি বিস্তারিতভাবে দেখাবো। তো আমার কথা আগে বুঝতে পারো যে এই উপাদান থেকে আমরা এই উপাদান তৈরি করলাম, এইটা যে একটা রাসায়নিক পরিবর্তন, এতটুকু বুঝতে পারলেই হলো। এইটা থেকে কিভাবে এটা আসছে এটা এখন তোমার কনসার্ন থাকা উচিত না, আমি সামনে অবশ্যই এটা আমি ব্যাখ্যা করব। বুঝতে পেরেছো যে এইটা থেকে এটা কিভাবে আসলো? আমার কথা কি বোঝা গেছে বলো তো? তো এরপরে আসো আমরা আরেকটু কথাবার্তাতে আসি কিসের কথাবার্তা? দেখো রাসায়নিক বিক্রিয়ার দিক, রাসায়নিক বিক্রিয়ার দিক কিছু কিছু বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। যে রাসায়নিক বিক্রিয়া যে দিক, যে দিক অনুযায়ী অনুযায়ী আমাদের যে রাসায়নিক বিক্রিয়া আছে সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে একমুখী আর একটা কি বহুমুখী বা উভমুখী, সরি বহুমুখী না উভমুখী। একটা হচ্ছে একমুখী আর একটা কি বলতো, উভমুখী। আমার কথা বুঝতে পেরেছো? একটা একমুখী বিক্রিয়া আর একটা কি মুখী, উভমুখী বিক্রিয়া। আমার কথা কি বোঝা গেছে? উভমুখী। এখন একমুখী বিক্রিয়া কি আর উভমুখী বিক্রিয়া কি এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। আচ্ছা আমাদের এই হোয়াইট বোর্ডে পেজ নিয়ে নিয়ে আগে, আমি এটা ফার্স্ট ব্যবহার করছি যেহেতু, এই জন্য আমি জানি না আসলে কিভাবে কি ব্যবহার করতে হয়। ও এই তো আরেকটা পেজ পাইছি, হ্যাঁ এই তো একটা পেজ পাইছি। তো এবার দেখো, তো বিক্রিয়া তাহলে কি কি আমরা পালাম? একমুখী এবং উভমুখী। আমার কথা বোঝা গেছে? একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া কি? একমুখী বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়াকে দেখো আমরা ফার্স্টে যে বিক্রিয়া লিখেছিলাম সিও থ্রি, ঠিক আছে, সিও থ্রি, এই যে এর সাথে আমরা যদি একটা বিক্রিয়া দিই সেটা মনে করো এই সিও থ্রি এইটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে চুনা পাথর। এই চুনা পাথরকে আমরা যদি তাপ দিই, যে সিও থ্রি কি, এটা চুনা পাথর। চুনা পাথরকে আমরা জাস্ট যদি একটু হিট দিই তাহলে এখানে তৈরি হবে কি, CaO, মানে এইটা হচ্ছে চুন। এটা কি বলতো, চুন। চুন এবং চুনের সাথে আর কি তৈরি হবে বলো? চুনের সাথে তৈরি হবে CO2, এই যে এটা তৈরি হবে। এখন এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই বিক্রিয়াটা তুমি যদি সংঘটিত করো তাহলে এই বিক্রিয়াটা কি হবে? এই কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে উড়ে চলে যাবে। যেহেতু একটা উপাদান উড়ে চলে গেছে, তুমি কি আর জীবনেও কোনোদিন এই যে এইটা থেকে এইটায় আসতে পারবা বলো তো? আসতে পারবা না। তার মানে এই যে এইটা থেকে তুমি কখনো এইটা থেকে তুমি এইটাই যেতে পারছো সহজে, বাট এইটা থেকে আর এইটাই আসতে পারছো না। তো এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি একমুখী বিক্রিয়া। বুঝতে পেরেছো? তো এই যে আমাদের চুনা পাথর থেকে চুনা পাথরকে আমরা হিট দিলাম, হিট দিলে সেটা চুনে পরিণত হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যে কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি উড়ে চলে যাবে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাচ্ছে সেহেতু তুমি কিন্তু আর চুন থেকে চুনা পাথরে কিন্তু আর ফিরে যেতে পারছো না। তো যার কারণে এটাকে বলা হয় একমুখী। একমুখী এই বিক্রিয়াটা বহুমুখী না, মানে উভমুখী না এই বিক্রিয়াটা। আর কখনো এই বিক্রিয়াটা এই যে আমাদের বিক্রিয়ক উৎপাদ তৈরি করলো, কিন্তু উৎপাদ আর কোনোদিন বিক্রিয়কে ফিরে যেতে পারবে না। বাট তোমাকে যদি আমি দেখাই H2 + I2, দেখো এই যে হাইড্রোজেন এবং আয়োডিন এই দুইটা বিক্রিয়া করে আমার তৈরি করছে হাইড্রোজেন আয়োডাইড। এই দুইটা বিক্রিয়া করে আমার কি তৈরি করছে বলতো? হাইড্রোজেন আয়োডাইড। বুঝছো? এই দুইটা বিক্রিয়া করে আমার তৈরি করছে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এই হাইড্রোজেন আয়োডাইড দেখো তো এই সেম জিনিস না? এই দেখো
এই এখানে যা আছে এখানে তো সেম জিনিস আছে, তার মানে তুমি এই জায়গা থেকে যেমন এখানে আসতে পারছো, এখান থেকে আবার এখানে যেতে পারছো। তো যার কারণে যে বিক্রিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানে উৎপাদ থেকে বিক্রিয়কে এবং বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়া যায় তাকে আমরা বলতে পারি উভমুখী বিক্রিয়া। কি বলতে পারি বলতো? উভমুখী বিক্রিয়া। বিক্রিয়া, আমার কথা বুঝতে পেরেছো? উভমুখী বিক্রিয়া। এবার আমরা আমরা যদি এই এই জিনিসটুকু বুঝতে পারি উভমুখী বিক্রিয়া কি, আমরা যদি উভমুখী বিক্রিয়া কি সেটা বুঝতে পারি, তো এখন আমাদেরকে সামনে আরো কিছু জিনিস বুঝতে হবে। সেটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া কি আর তাপ হারি বিক্রিয়া কি। বুঝছো? এবার আমাদেরকে কি বুঝতে হবে? তাপ উৎপাদী, তাপ উৎপাদী, উৎপাদী এবং তাপ হারি। বুঝছো? এই দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হলো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হলো তাপ হারি বিক্রিয়া। তো তুমি এই নাম অনুযায়ী বুঝতে পারছো যে তাপ উৎপাদী বিক্রিয়ার আসলে কাজটা কি হবে বলো তো? তাপ উৎপাদী বিক্রিয়ার মেইন যে কাজটা হবে সেটা হলো হিট তৈরি করা। ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়ার মূল কাজটা কি হবে? হিট তৈরি করা, মানে তাপ তৈরি করা। আচ্ছা, তাপ হারি বিক্রিয়ার কাজ কি হবে? তাপ তাপ উৎপাদী মানে যেই বিক্রিয়ায় তাপ তৈরি হয়, আর তাপ হারি মানে যেই বিক্রিয়া আসলে তাপ হারায়। আমার কথা বুঝতে পেরেছো? তো এখন দেখো, আমি তোমাদের যদি একটা বিক্রিয়া দেখাই, যেমন আমি একটা বিক্রিয়া তোমাকে দেখাতে চাই, যে তুমি দেখো যে আমরা যদি এখানে এখানে আমরা কি ইউজ করতে পারি। দেখো, আমি তোমাকে যদি বলি যে তুমি হচ্ছে দুই নাইট্রোজেন নিবা, এক অণু নাইট্রোজেন এবং তিন অণু হাইড্রোজেন নিবা। ঠিক আছে, এক অণু নাইট্রোজেন এবং তিন অণু হাইড্রোজেন নিবা। ঠিক আছে, তো এখন আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে হেবার প্রণালী, যেটা এটার নাম হচ্ছে হেবার প্রণালী। দেখো, এক অণু নাইট্রোজেন প্লাস তিন অণু হাইড্রোজেন। বুঝছো? কি কি নিলাম আমি? এক অণু নাইট্রোজেন প্লাস তিন অণু হাইড্রোজেন। দেখো, তিন অণু হাইড্রোজেন। তো এইটা নিয়ে আমি এর সাথে, এটা কি তৈরি হবে জানো? এর সাথে আমি আয়রন দিচ্ছি প্রভাবক হিসাবে। প্রভাবক হিসাবে কি দিচ্ছি? আয়রন দিচ্ছি। তো এখন আয়রন দেওয়ার পরে দেখো, এটা তৈরি করছে হচ্ছে 2NH3, আর তার সাথে তাপ উৎপন্ন করছে 92 কিলোজুল। আমার কথা বুঝছো? তাপ উৎপন্ন কত করছে বলতো? 92 কিলোজুল তাপ উৎপন্ন করছে। আমার কথা কি বুঝতে পেরেছো তুমি? আমার কথা কি বোঝা গেছে যে 92 কিলোজুল তাপ উৎপন্ন করছে? তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন ভাইয়া, এই বিক্রিয়াগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলা কিন্তু ল্যাবে টেস্ট করে বোঝা হয়েছিল যে আসলে কতটুকু তাপ উৎপন্ন করছে কতটুকু। আপাতত বলবো যে একটু মেমোরাইজ করে রাখলে ভালো হয়। ঠিক আছে, আপাতত বলবো একটু মেমোরাইজ করে রাখলে ভালো হয়। তো আমার কথা কি বুঝতে পেরেছো? তাপ উৎপাদী বিক্রিয়া কেমন, যেটা তাপ উৎপন্ন করে। আচ্ছা, এরপরে আমি তোমাকে দেখাবো যে আমাদের আরেকটা বিক্রিয়া, যেটা তোমার যেটা তোমার হচ্ছে, দেখো, নাইট্রোজেন, এটা তোমার হচ্ছে নাইট্রোজেন প্লাস অক্সিজেনের বিক্রিয়া। নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া, এখানে কি তৈরি হবে? NO2 তৈরি হবে। আমার কথা বোঝা গেছে বলো তো? সরি, এখানে NO2 কেন হবে? 2NO হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, আপনি যে বিক্রিয়াগুলো এত ফাইন লিখে ফেলছেন, তো এই বিক্রিয়া তো আমরা লিখতে পারি না। তো তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাই বিক্রিয়া তো আমরা লিখতে পারি না, এই বিক্রিয়া আমরা কিভাবে লিখবো? এই বিক্রিয়া তো আমরা লিখতে পারি না, এই বিক্রিয়া আমরা কিভাবে লিখবো? তো বিক্রিয়া আমরা কিভাবে লিখবো সেটা তো অবশ্যই শিখাবো। সেটা তো অবশ্যই শিখাবো, তার জন্য ক্লাস করতে হবে। বাট তোমার আগে বেসিক ধারণা থাকা লাগবে যে কোনটা কোন বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপ হারি বিক্রিয়া কি, এই সম্পর্কে তোমার একটা খুব সুন্দর একটা কনসেপ্ট ধারণা থাকা লাগবে। তো যার কারণে কিন্তু আমি এগুলো আগে পড়াই নিচ্ছি। ঠিক আছে, আমার কথা বুঝছো? এখন আমি তোমাকে পড়াবো হচ্ছে যে রেডক্স বিক্রিয়া, রেডক্স আর নন রেডক্স। তো এখন আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে, আমরা এখন একটু বেসিক পড়বো, মানে আমরা একটু আগের কথাবার্তা পড়বো, অনেক আগের, মানে ছোটবেলায় যে কথাবার্তা পড়েছি আমরা আমরা নর্মালি এখন সেই কথাবার্তার দিকে আগাবো। সেটা হচ্ছে এক নম্বর, আমি তোমাকে যদি এখন বলি, দেখো, এক নম্বর আমি তোমাকে বলবো যে আমরা এখন কি বিষয় নিয়ে কথা বলতে চাই। এক নম্বর আমি যে বিষয় নিয়ে তোমার সাথে এখন কথা বলতে চাই সেটা হচ্ছে, দেখো, আমরা যে এক নম্বর গ্রুপ দেখেছিলাম, এক নম্বর গ্রুপে কি থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলা থাকে না বলতো এক নম্বর গ্রুপে? তো এক নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাস দেখো,
এই যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি বলতো? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি বলো? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি আমাকে কেউ কেউ কি বলতে পারবা? হ্যাঁ, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। দেখো লিথিয়ামের আমার তিনটা আছে ইলেকট্রন, তাই না? তাহলে 2s1 এইটা। এরপরে দেখো 3s1, এরপরে কি 4s, এরপরে কি বলতো আমাদের 4s1, তাই তো? 4s1, এরপরে হচ্ছে আমাদের 5s1, এরপরে হচ্ছে 6s1, এরপরে হচ্ছে 7s1। এখন ভাইয়া এই যে এই জিনিসগুলো আপনি কি লিখলেন আসলে? এই জিনিসগুলো যে আমি লিখছি এটা কি কি লিখছি এটা তুমি বুঝতে পারবা? কিভাবে বুঝতে পারবা আমি তোমাকে বলি। যে এইটা আমি লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করছি 1s2 2s1, এটা না লিথিয়াম 2 আর 1 3, বুঝতে পেরেছো? তো সোডিয়ামের কত? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমার সোডিয়ামের ইলেকট্রন কয়টা থাকে বলো তো? সোডিয়ামে ইলেকট্রন থাকে তো 11টা। সোডিয়ামে ইলেকট্রন কয়টা থাকে? 11টা। তো আমি জাস্ট সেটাই লিখলাম, তো সোডিয়াম ইলেকট্রন হচ্ছে 11টা। তো 11টা ইলেকট্রন বিন্যাস তুমি করে দেখো, শেষ কক্ষপথে আমাদের 3s1 হবে। শেষ কক্ষপথে হবে 3s1। এরপরে আমাদের পটাশিয়ামের শেষ কক্ষপথ হবে 4s1, এরপর রুবিডিয়ামের শেষ কক্ষপথ হবে 5s1। তো একটা কমন জিনিস তুমি দেখতে পাচ্ছ যে ওদের 1 আছে, তার মানে এদের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন একটি, তাই তো? এদের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি বলতো? একটি। যেহেতু এদের শেষ কক্ষপথে ইলেকট্রন একটি, তাহলে বলতে পারবা যে এরা একটি ইলেকট্রন কি করে বলতো? একটি ইলেকট্রন দান করে। ঠিক আছে, একটি ইলেকট্রন কি করে? একটি ইলেকট্রন দান করে। যেহেতু এরা একটি ইলেকট্রন দান করে, তাই এদের দেখো একটি ইলেকট্রন দান করে, যে দান করে তার মাথা সবসময় উঁচু থাকে, সে হলো প্লাস। তার মানে যেহেতু একটা দান করে, তাহলে এর যোজনী হচ্ছে প্লাস, সরি যোজনী না, এর জারণ সংখ্যা হচ্ছে +1। আর যে গ্রহণ করে তার জারণ সংখ্যা কত? -1। আমার কথা বুঝতে পেরেছো? যে গ্রহণ করে তার জারণ সংখ্যা হচ্ছে -1। আমার কথা কি বোঝা গেছে বলো তো? আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে মূল কথাবার্তা আস্তে আস্তে নিয়ে আসি। আসো, এই যে আমাদের যোজনী ও জারণ সংখ্যা, এবার দেখো যাদের জারণ সংখ্যা আমি জানি যে জারণ সংখ্যা হচ্ছে এইটা। তো যোজনী কত বলতো? এদের যোজনী মানে যুক্ত হওয়ার ক্ষমতা। ও কয়টা ইলেকট্রন দিয়ে যুক্ত হচ্ছে? অবশ্যই একটা ইলেকট্রন দান করে যুক্ত হচ্ছে আরেকটা পরমাণুর সাথে। তার মানে এ যেহেতু একটা ইলেকট্রন দান করে আরেকটা পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, তাই আমি বলতে পারি যে এর যোজনী বা যুক্ত হওয়ার ক্ষমতা 1। এর যোজনী বা এর যুক্ত হওয়ার ক্ষমতা কত? 1। আমার কথা কি বোঝা গেছে? যোজনী বা যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে 1। এখন এর যোজনী যেহেতু 1 বা এর যুক্ত হওয়ার ক্ষমতা যেহেতু 1, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে 1 নম্বর যে গ্রুপগুলো আছে তার যোজনী বা যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বর যে গ্রুপ আছে, 2 নম্বর গ্রুপ তাদের যোজনী কত বলতো? তাদের যোজনী হচ্ছে 2। তাহলে যুক্ত হওয়ার ক্ষমতা কত তাদের? যুক্ত হওয়ার ক্ষমতা কিন্তু 2। তাদের যুক্ত হওয়ার ক্ষমতা যুক্ত হওয়ার ক্ষমতা যুক্ত হওয়ার ক্ষমতা কত বলতো? 2। তাদের যুক্ত হওয়ার ক্ষমতা কত? 2। আমার কথা কি বুঝতে পেরেছো? তাদের যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে 2। ঠিক আছে। তো এখন আমরা যদি এইভাবে আস্তে আস্তে আসি বলো, তো এবার আমরা যদি 17 নম্বর গ্রুপে যাই, যেটাকে আমরা বলতে পারি যে হ্যালোজেন। 17 নম্বর গ্রুপ কি? হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপন্নকারী। একটা লবণ উৎপন্নকারী, হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপন্নকারী। তার মানে 17 নম্বর গ্রুপ এরা লবণ তৈরি করবে, তাই তো? এরা লবণ উৎপন্ন করবে। এখন এরা যদি আমার লবণ উৎপন্ন করে, এই 17 নম্বর গ্রুপ যদি আমার লবণ উৎপন্ন করে, তার মানে আমি বলতে পারি যে যে 17 নম্বর গ্রুপে আমাদের কি আছে? আমাদের ফ্লোরিন আছে। তো ফ্লোরিনের কত বলতো? 9। তো শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 9 আমি যদি পড়ে দেখাই, তো 1s 2 2s 2 2p কত বলতো? 2 2 4 আর 2p 4 5 6 7 8 9। ঠিক আছে, 2p 5। তো এটাই তো আমাদের। তো 5 আর 2 কত? 5 6 7। দেখো শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। তো ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা? 7টা। ব্রোমিনের কয়টা? 7টা। বুঝছো? আয়োডিনের কয়টা শেষ কক্ষপথে?
সাতটা, তো এদের যেহেতু সাতটা, তো এরা চাবে কি আমার একটা করে ইলেকট্রন গ্রহণ করতে, বুঝছো? তো যেহেতু এরা একটা করে ইলেকট্রন নিতে চাবে, যে নিতে চায় সে হচ্ছে মাইনাস, তাই এদের এই যে হ্যালোজেনের জারণ সংখ্যা বা যোজনী কি মাইনাস। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমি একটু এক এক করে লিখে দিই। দেখো, এক নম্বর, এক নম্বর আমাদের আমরা কি লিখলাম, এক নং গ্রুপ, গ্রুপ যোজনী কত, সরি আমাদের জারণ সংখ্যা কত সেটা আগে লিখে দিই আমি। এক নং গ্রুপ, এক নং গ্রুপ জারণ সংখ্যা, জারণ সংখ্যা, জারণ সংখ্যা কত বলতো, এক নম্বর গ্রুপের প্লাস ওয়ান, কারণ এরা দান করবে। দুই নং গ্রুপের জারণ সংখ্যা কত বলতো, জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু। এরপরে আমাদের আমরা যদি যাই হচ্ছে 17 নম্বর গ্রুপ, তাদের জারণ সংখ্যা কত বলতো, এরা কিন্তু গ্রহণ করবে, তাহলে এদের জারণ সংখ্যা -1। আচ্ছা, এরপরে আমরা 16 নম্বর গ্রুপে যাই, এদের জারণ সংখ্যা আমরা বলতে পারি -2। আমার কথা কি বোঝা গেছে বলতো? তার মানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। আমার কথা বুঝতে পেরেছো? আমাদের হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1। আমাদের লিথিয়ামের জারণ সংখ্যা কত, +1। আমার কথা বোঝা গেছে? আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটু আরেকটু ডিপে আসব, সেটা হচ্ছে এই যে আমরা এই জিনিসগুলো তোমাকে বললাম, তো এর পরবর্তীতে আর কিছু জিনিস তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে দেখো, আমাদের মাঝে মাঝে কিছু কিছু সময় অক্সিজেনের জারণ সংখ্যা আমাদের চেঞ্জ হয়। কেমন হয় বলো? আচ্ছা, আমরা এবার আমরা এবার বলি যে আমরা কিভাবে একটা লিখতে পারি, কি বলে, কিভাবে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ বা কিভাবে একটা যৌগ গঠন করতে পারি। দেখো, আমরা প্রথমে নিলাম সোডিয়াম, এরপরে নিলাম হচ্ছে ক্লোরিন। দেখো এইটা কিভাবে কিভাবে যৌগ গঠন হয় আমি তোমাদেরকে একটু যদি দেখাই। এই যে আমাদের সোডিয়াম, এই যে আমাদের সোডিয়াম, এই যে সোডিয়াম, এর একটা ইলেকট্রন কি করবে বলতো, ওর একটা ইলেকট্রন বেশি আছে, তো একটা ইলেকট্রন ও হচ্ছে ত্যাগ করে দেবে, দিয়ে ও কি হবে, সোডিয়াম প্লাসে পরিণত হবে। ঠিক আছে, এবার আমাদের ক্লোরিন, এই যে ক্লোরিন, ও কি করবে, ওর দরকার হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করা, ওই একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে ও কিসে পরিণত হবে বলতো, ক্লোরিন মাইনাসে। তো এরপরে এই জিনিসটা তুমি করে দাও, দেখো এটা কি তৈরি হয়, NaCl, এর পাশে কি হবে, NaCl। এই যে আমাদের উপরে যেটা আছে এটাকে আমরা কি বলি, আয়ন। আয়নকে যৌগ লেখার সময় আয়নকে আমরা কি করি বলতো, অ্যাভয়েড করি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে লিখলাম, বুঝতে পেরেছো? এবার আমি তোমাদেরকে যদি আরেকটু দেখাই, আর একটু দেখাবো একটা জিনিস, সেটা হচ্ছে আমি Mg ওইচ, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা লিখলাম, দেখো আমরা জানি ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের ওর যোজনী হচ্ছে 2, যেহেতু যোজনী 2, সেহেতু সেহেতু ভালো করে দেখো। আচ্ছা, তোমারে আমি আরেকটু অন্য কিছু দিয়ে বুঝাই। ফার্স্টে আমরা পানি লিখলাম H2O, এই যে আমাদের পানি, তো দেখো পানির H2O, তার মানে এই দেখো আমরা জানতাম কি অক্সিজেনের যোজনী কত বলতো, 2। অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2 মানে কি, ও যোজনী 2 মানে কি, ও যুক্ত হওয়ার ক্ষমতা 2, তার মানে অক্সিজেন 2 হাত দিয়ে দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে না। এইটাই তো অক্সিজেনের যোজনী 2, তার মানে অক্সিজেন 2 হাত দিয়ে দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। যার কারণে আমাদের অক্সিজেন যদি একটা থাকে, হাইড্রোজেন অবশ্যই দুটো থাকতে হবে, কারণ এই যে আমাদের অক্সিজেনের যোজনী তো 2, ও তো 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরতে পারবে। তো যার কারণে আমরা বলতে পারি যে H2O, H2O এই কথাটা আমরা এই জন্য বলতে পারি। তো শর্টকাটে তুমি একটা ফর্মুলা মাথায় রাখতে পারো, যে আমাদের যোজনী ইন্টারচেঞ্জ হয়, আমাদের হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী এই অক্সিজেন পাইলো, আর অক্সিজেনের যে যোজনী 2 সেটা হাইড্রোজেন পাইলো। এইভাবে স্টুডেন্টরা মনে রাখে, বাট মূল যে কনসেপ্ট সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বলো যে এটা কি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2, আর হাইড্রোক্সিল আয়নের যোজনী হচ্ছে 1। তো বিষয়টা কিন্তু এমন হলো। আমার কথা কি বোঝা গেছে? দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, আমরা জানি Al, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও H, এটাকে আমরা লিখতে পারি 3LOH3। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, যৌগ কিভাবে লিখতে হয় হালকা হালকা বুঝতে পারলেই হবে, বেশি বুঝতে হবে না, হালকা হালকা বুঝলেই হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যেটা দেখে আসছিলাম সেটা কি বুঝছো? দেখো, সোডিয়ামের যোজনী 1,
এবং ক্লোরিনের যদি 1, তাই এরা কিন্তু 1 1 হিসেবে আছে। বুঝতে পেরেছো আমার কথা? তো যদি এতটুকু বুঝতে পারো, যৌগ কিভাবে গঠন হয় বুঝতে পারো, তো নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে কিভাবে কি হয় বলতো, কিভাবে কিভাবে জারণ বিজারণ হয়। নেক্সট ক্লাসে আমরা জারণ বিজারণ সম্পর্কে শিখবো, ঠিক আছে? এই পর্যন্ত ভালো থেকো, দেখা হবে ইনশাআল্লাহ।